দিদি কি হলো? আমার দুধটা পাঠালে না? আর শোনো, কাউকে বলে আমার গরম জলটা পাঠিয়ে দাও। দুধটা তো নিজে নিয়ে আসলেই পারতে মেজো বৌদি, জানো তো এই সময় ছোট মা ভীষণ ব্যস্ত থাকে। তুমি চুপ করো অমল, এসব ব্যাপারে মাথা না ঘামিয়ে নিজের পড়ায় মন দাও। তাই তো দিচ্ছিলাম, কিন্তু তোমার বাজনার ঠেলায় সেটাও বন্ধ করতে হলো। ও, তা আমাকে নিয়ে যখন তোমাদের এতই সমস্যা, আমাকে কলকাতা পাঠিয়ে দিলেই তো হয়, আমিও বাঁচি। আপনার দুধ টেবিলে রেখে দাও। শোনো, এবার থেকে যখন ঘরে ঢুকবে দরজায় সাড়া দিয়ে ঢুকবে। তোমার দিদি এত কিছু জানেন আর এইটুকু শেখাতে পারেননি? ভালোই হলো, আপনার থেকে শিখে নিলাম। আর শোনো, আমার গরম জলটা দিয়ে যাও। আমি এ বাড়িতে কাজ করি নিজের ইচ্ছাতে, কারোর আদেশে কিন্তু নয়। আজ কতদিন তুমি গেছো, তারপর আর আসার নাম করছো না। তুমি এখানে আমাকে এভাবে ফেলে চলে যাবে জানলে আগে একটু ভেবে নিতাম। এ বাড়ি আমার কাছে ক্রমশ অসহ্য হয়ে উঠছে। দিদি, 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 আমার একটা সোনার দুল পাচ্ছি না। সে কি? দেখো হয়তো ঘরেই কোথাও পড়ে আছে। ঘরে পড়ে থাকলে নিশ্চয়ই চোখে পড়তো, তোমাকে বলতে আসতাম না। তোমার কথা কিছু বুঝতে পারলাম না ভাই, এখানে তো আর বাইরের লোক কেউ নেই। বাইরের লোক কেউ নেই? সবাই বাড়ির লোক। অবশ্যই মুক্তকে তো কেউ এ বাড়িতে বাইরের লোক ভাবে না। আমার বিয়ের পর থেকে ও এ বাড়িতে মেয়ের মতো হয়ে গেছে। সেটা তোমার কাছে হতে পারে, কিন্তু সবার কাছে নয়। মেজ বৌদি, ছোট মার সঙ্গে একটু সংযত হয়ে কথা বলো। তা তো নিশ্চয়ই বলা উচিত, কিন্তু তোমার ছোট মা কি চোখে ঠুলিয়ে দিয়ে থাকেন যখন তার আদরের ছোট বোন কাউকে কিছু না বলে হুঠাৎ ঘরে ঢুকে পড়ে? নাকি এ বাড়িতে তার দাবিটা একটু বেশি, যার জন্য কারো ঘরে ঢুকে তার গায়ে হাত বুলিয়ে দিতেও একবার সংকোচ হয় না? বৌদি, তোমাদের সঙ্গে এ বিষয়ে কথা বলতে আমার রুচিতে বাধে। দিদি, আমার দুলটা পাওয়া গেলে পাঠিয়ে দিও। তুই চলে যা মুক্ত, আর এ বাড়িতে কোনোদিন আসিস না, কোনোদিন আসিস না। মুক্ত,
এখানে একদম ভালো লাগছে না। তোমার যদি আমাকে নিয়ে যেতে অসুবিধা হয় তো বলো, আমি বাবাকে চিঠি লিখে ডেকে পাঠাচ্ছি। কিন্তু তোমার এখানে অসুবিধা হওয়ার কারণ তো আমি বুঝতে পারলাম না। আর যা তুমি বললে সেটা তো সামান্য অ্যাডজাস্টমেন্টের ব্যাপার। এর পরেও তুমি বলবে এটা সামান্য অ্যাডজাস্টমেন্টের ব্যাপার? তোমার ভাই আমাকে অপমান করে, কোথাকার কোন একটা মেয়ে মুক্ত আমাকে তাচ্ছিল্য করে কোন সাহসে? যদি না তোমার বৌদির তাতে কোনো মদত থাকে। আমি বুঝতে পারিনি উর্মি, তুমি কেঁদো না। চলো তুমি তৈরি হয়ে নাও, আমি আজই তোমায় কলকাতায় নিয়ে যাব। সে কি আজই চলে যাবে? যেতে চাইলে তুমি কি করবে? হাতে পায়ে ধরতে হবে? না না, তাই কখনো হয়? আজই এলো, আজই চলে যাবে। আমি যাই। কি মেজো, তুমি নাকি আজই বউকে নিয়ে চলে যাচ্ছ শুনলাম? হ্যাঁ বৌদি, এখনই যাচ্ছি। তাই কখনো হয়? দু একদিন থেকে গেলে কোনো ক্ষতি হবে না ভাই। যাও হাত মুখ ধুয়ে এসো। ক্ষতি যা হবার তা হয়ে গেছে। এখানে থেকে উর্মির ক্ষতি আর বাড়াতে চাই না বৌদি। তার মানে? অমল পর্যন্ত উর্মিকে অপমান করে, আর তা তোমারই সামনে। আর তোমার বোন মুক্ত, যার কিনা এই বাড়িতে সে অর্থে কোনো অধিকারই থাকা উচিত না, যে কেবলমাত্র আমাদের এক কুটুম্ব, সে পর্যন্ত উর্মিকে অশ্রদ্ধা করে। এরপরও তুমি আমাদের এখানে থাকতে বলছো কোন মুখে? বাহ মেজদাম, বাহ। সত্যি তোর আর মেজবদির মুখের সামনে মুখ উঁচু করে দাঁড়াতে পারে এমন নির্লজ্জ মুখ এই পৃথিবীতে আছে? আমার ছোট মার মুখখানা আগুনে পুড়ে ছাই হয়ে গেল না কেন? সত্যি কোন মুখ আমাকে বলতে পারিস মেজদা? যে এত কথা শোনার পরেও যে চোখ থেকে শুধু কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে। যে ছোট বাচ্চি, তোমার কাছে ভালোবাসা এতই বড় যে তার দাবি তোমাকে সব জায়গায় ফলাতে হবে। চলো। কে তুমি? বসো। হঠাৎ কি মনে করে? আমাদের বাড়ির মেয়েরা তোমাদের বাড়ি কোনো জিনিসপত্র চুরি করেনি তো? অবশ্য আমাদের এক মেয়ে তোমাদেরকে জমা রইলই, দরকার পড়লে শাস্তিটা তাকেই দিয়ে দিও। এ আপনি কি বলছেন মা বাবু? আপনি কি আমাদের... দেখো বাবা, ওরা গরিব হতে পারে কিন্তু চোর নয়। ওদের বাপ মা না থাকতে পারে কিন্তু ওরা অনাথ নয়। মা বাবু আপনি একটু চুপ করুন। বেশ, চুপ করলুম। বলো তোমার কি বক্তব্য? আমি মুক্তকে নিয়ে যেতে এসেছি। দাদা ডেকে পাঠিয়েছেন। দাদা নিজেই আসতেন, আমি বারণ করেছি। বিশ্বাস করুন, আর কেউ না জানুক, মুক্ত জানে যে যা ঘটে গেছে তার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। আমি একটু মুক্তর সঙ্গে কথা বলতে চাই। বলতে চাও বলো, কোনো ফল হবে না। মুক্ত, তুমি কি আর আমার সঙ্গে দেখা করবে না? মুক্ত, মুক্ত, আমি চলে যাচ্ছি। পারো তো আমাদের ক্ষমা করো। আমাকে যদি নাও পারো, অন্তত আমার দাদা আর ছোট মাকে ক্ষমা করো।
কি হয়েছে রে? বুঝতে পারছি না দাদা, পরশুদিন থেকে বাবা না কেমন করছে। আমি ছাড়া আর কে নিয়ে যাবে বলো হাসপাতালে? ঠিক আছে, ঠিক আছে, তুই বাড়ি যা। তুমি আর কত করবে বাবা, তুমি তো অনেক করছো। বাস বাস বাস, কথা নয়, কথা নয়, চলো। জানেন বিমল বাবু, আমাদের গ্রামে এনকেফ্যালাইটিস একেবারে ছেয়ে গেছে। কি ব্যাপার, কি ভাবছেন? না, ভাবছি হরিদা দুদিন হলো দোকানে আসছেন না, খুব চিন্তা হচ্ছে। ও আচ্ছা, নমস্কার। এ কি রমেন, তুই এখানে? কি ব্যাপার? বাবার ভীষণ অসুখ বড় বাবু, বাবার ভীষণ অসুখ। আচ্ছা তোরা যা যা যা, আমি ডাক্তার নিয়ে আসি, যা যা। আয় বাবা, কাছে আয়, আয় বাবা, বস। আসুন ডাক্তারবাবু, আসুন আসুন। দাঁড়াও, হ্যাঁ বসুন। আপনার কি কষ্ট হচ্ছে? বড়বাবু, দোহাই আপনার, এই মৃত্যুর হাত থেকে আমাকে আর বাঁচাবেন না। আমি মরে গেলে আমার এই সোনার ছেলেটা আমার চোখ দিয়ে দেখবে এই পৃথিবীর এত রূপ, এত আলো। মৃত্যু স্বর্গের সমান, স্বর্গের সমান। বড়বাবু, বড়বাবু, এত বড় আনন্দের হাত থেকে আমাকে ঠেলে দেবেন না ডাক্তার। ডাক্তারবাবু, আমায় একটু শান্তিতে মরতে দিন ডাক্তারবাবু, একটু শান্তিতে মরতে দিন। काला डोरिया। अरे छोटा बाबू, अच्छे बैठे हो तुसी? तबीयत ठीक है? কিছু হয়নি দাদাজি, ওই মাথাটা একটু ঘুরে গেছিল। देखिए कौन बुखार আছে কিনা देखिए। अरे बस बुखार से तो सारा जिस्म पुड़े जाच्छे। तुसी काम करो, तुसी घर जाके आराम करो बस, और सेवा देवा दी कोई लोड नहीं। मैं আমার কিচ্ছু হয়নি, তোমরা মিছিমিছি ব্যস্ত अरे छोटे হচ্ছ। बाबू उठो। ओए मकबूल, ओए मकबूल, कितने रहना तुसी? छेती डॉक्टर नु बुला जा। আরে দাদাজি, আমার কিচ্ছু হয়নি, ডাক্তার কেন ডাকছো? কি হয়েছে বাবা, নিজেকে এভাবে শেষ করিস না। কি হয়েছে বাবা, তোর সাথে কে শত্রুতা করেছে বাবা?
রমেন, আয়। আয়। কাঁদিসনি, কাঁদিসনি, কাঁদিসনি বাবা, কাঁদতে নেই। না বেরিয়ে যায় বাড়ি থেকে, বেরিয়ে যা। অত ছাড়া কুলাঙ্গার, বেরিয়ে যা বলছে, বেরো। বেরো, 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 বেরিয়ে যা বলছি, বেরো, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। তোমাদের চলে যাওয়া এত বেড়েছে, ওর জন্য বাড়িতে গুন্ডা ঢুকে ভাতের থালায় লাথি মেরেছে, পুলিশ এসে আমাকে শাসিয়ে গেছে। না না, আমি এখনো পাগল হইনি, কবে ও আমাকে পাগল করে ছাড়বে। বেরিয়ে যা, বেরো, বেরিয়ে যা বলছি। ঘটক একটা ভালো পাত্রের সন্ধান দিয়েছে, দু একদিনের মধ্যে কথা পাকা করব। এদিকে রনেন বাবু তো পরিষ্কার বলে দিয়েছেন, ও যদি বাড়িতে ঢোকে তো কোম্পানিকে বলে দেবেন যাতে তোর বিয়েতে একটা পয়সা আমাকে না ধার দেওয়া হয়। আমি থাকতে তুমি দিদির বিয়ের জন্য টাকা ধার করবে কেন? তুই থাম, বড় বড় কথা ছাড়। ধার না করলে এতগুলো টাকা আসবে কোত্থেকে? তুই দিবে? হ্যাঁ, আমি দেবো। এত টাকা তুই কোথা দিলি? আমি আমার গ্রামের জমি বাড়ি বিক্রি করে দিয়েছি। বিক্রি করে দিয়েছিস তোর মায়ের শেষ স্মৃতিটুকু? ছোটবেলায় মাকে হারিয়েছি, তুমি আর দিদি কোনোদিনও বুঝতে দাওনি মা হারানোর ব্যথা। আজ মরা মার স্মৃতি আঁকড়ে রাখতে গিয়ে জীবন্ত মায়ের মুখে একটু হাসি ফোটাতে পারবো না। আমার দিদির সুখের জন্য আমার সব কিছু আমি হারাতে রাজি আছি। ভাই, তোর খুব লেগেছে না রে? আমার জন্য তোমাদের অনেক অপমান সহ্য করতে হয়। আমি চলে যাচ্ছি। উত্তম, দাঁড়া। তুই চলে যাবি মানে? শুধু টাকা জোগাড় করলেই হলো? বিয়ে বাড়িতে কত সব কাজ, তুই না থাকলে আমি একা সামলাবো কি করে? আমি বাড়িতে থাকলে পুলিশ এসে ঝামেলা করবে। আমি বাইরে থেকে সব লক্ষ্য রাখবো। তুমি কালকে পাত্রের বাবার সঙ্গে দেখা করে দিদির বিয়ের দিনটাকে পাকা করে এসো। দিন তো পাকা করবো, তো মেয়ের বাপ কোথায়? দিনের পাওনার কথা কার সঙ্গে বলবো? অনাদি বাবু হঠাৎ একটু অসুস্থ হয়ে পড়েছে। সুস্থ হলেই আপনার সঙ্গে কথা বলবো। আচ্ছা, এখন আপনি ওই দেনা পাওনার ব্যাপারে এনার সঙ্গে কথা বলতে পারেন।
শোনো, আগে ইনি কে? ইনি তো মেয়ের মা। ও নমস্কার। হরি বল, হরি বল, হরি বল। রতন আমার একমাত্র ছেলে, বিএসসি পাস, সরকারি অফিসে চাকরি করে, ভালো চাকরি। কি হলো মশাই, বলেছেন তো? আগে আমি এদের সব হ্যাঁ। বলেছি, হ্যাঁ। মানে বিদ্যে বুদ্ধিতে যাকে বলে একেবারে হিরে। হ্যাঁ বলেছি, তবে তবে টবে নয়, যা চেয়েছি সব দিতে হবে। ঠিক আছে, উত্তম একদিন এসে সব লিস্ট নিয়ে যাবে। মিটে গেল। এবার আপনি মিষ্টি মুখটা করুন, আমরা বিয়ের দিনটা স্থির করি। শুধু দিনক্ষণ দেখলেই তো হবে না ডাক্তার বাবু, টাকাটাও জোগাড় করতে হবে তো। কত টাকা লাগবে অপারেশন করতে ডাক্তার বাবু? কম করে হলেও 1000-15 তো বটেই। 15,000? আমি বলি কি, কপালে যা আছে তা হবেই। এত টাকা ধার করে অপারেশন করার দরকার নেই। না না, দরকার নেই বলবেন না, অপারেশন করাটা একান্তই জরুরি, নইলে। ওই আবার গুন্ডাটা এলো। রজত, আমি দেখছি। না, তুই যাবি না, আমি দেখছি। কি চাই এখানে? রজতকে একটু ডেকে দিন না। কেন, আবার কোথাও গুন্ডামি করতে নিয়ে যাবে ওকে? দরকার আছে, একটু ডেকে দিন না। আমি তোমার কাছে হাত জোড় করছি বাবা, তুমি এখন যাও। রজতের মার খুব শরীর খারাপ, ডাক্তার এসেছে। মাসিমার শরীর খারাপ শুনেই আমি এসেছি, ওকে একটু ডাকুন। বললাম তোর সঙ্গে দেখা হবে না। কিন্তু দেখা যে আমাকে করতেই হবে। দোহাই তোমার, আমার ছেলের জীবন নিয়ে এভাবে ছিনিমিনি করো না। থানা থেকে পুলিশ এসেছিল, আমি তাদের কথা দিয়েছি তোমাকে এই বাড়িতে ঢুকতে দেব না। ঠিক আছে, আমি আপনাকে কথা দিচ্ছি যে আজকের পরে আমি আর কোনোদিন আপনাদের বাড়িতে ঢুকবো না। আজকে শুধু আমাকে একবার। বললাম তো না। উত্তম, উত্তম, আমি বলছি ওর মায়ের অসুখ, তুমি যেও না। উত্তম, কিরে রজত, তোর মার এত বড় অসুখ আমাকে পরের থেকে শুনতে হবে? তুই আমাকে বলিসনি কেন যে তোর মার অপারেশন করতে হবে? অপারেশনের জন্য কত টাকা লাগবে? আসলে তুমি কি করবে? বল কত টাকা লাগবে? কমপক্ষে 15,000 টাকা। রজত, তুই তো জানিস যে আমার মা বিনা চিকিৎসায় মারা গেছেন। রজত, যেভাবে হোক তোর মাকে বাঁচাতে হবে। ঠিক আছে, বড় বড় কথা না বলে তুমি এখন যাও, আমাদের ভাবনা আমাদের ভাবতে দাও। যাবো তো বটেই। দেখা হবে। এত টাকা তুমি কোথায় পেলে? হয়নি, গুন্ডামি করে আনিনি। মার দেওয়ার জমি বিক্রি করে বন্ধুর মায়ের চিকিৎসার টাকা দিচ্ছি। ধর। আর হ্যাঁ, ভবিষ্যতে আমার সঙ্গে দেখা করলে হকি স্টিক দিয়ে মেরে তোর ঠ্যাংটাকে আমি খোঁড়া করে দেবো। তোরা ভদ্রলোকের ছেলে, ভদ্রভাবে থাকবি। আমি চাই না যে আমার জন্য আবার তোদের বাড়িতে পুলিশ আসুক। চলি।
উত্তম কোথায়? ওদিকে কি দেখছো? আমার কথা জবাব দাও। উত্তম কোথায়? তাহলে রেগে গরু ছাগলের মতন পিটিও আপনাদের শান্তি হয়নি, আবার ওকে খুঁজতে হয়েছে। কোথায় গেলে গুন্ডাটাকে পাওয়া যাবে? এখন যদি আপনার ছেলে তা না বলে, ওকে থানায় নিয়ে গেছি ওইভাবে পেটাবো। বলো উত্তম কোথায়? রজত, তোর বাবা মা দিব্যি উত্তম কোথায় আছে তুই বলবি না? এতে যদি ওরা তোকে নিয়ে গিয়ে মারতে মারতে মেরে ফেলে, তবু না জীবন দিয়ে তুই বন্ধুর ঋণ শোধ করবি। আমার স্ত্রীর একটা অপারেশন হবে, দিনের পর দিন আত্মীয় স্বজনদের কাছে ঘুরেছি, এই ওর পায়ে ধরেছি, কেউ একটা টাকা দিয়েও সাহায্য করেনি। টাকা দিয়েছে ওই গুন্ডাটা। So what? ওই গুন্ডাটা কোথায় গুন্ডামো করে টাকা নিয়ে দিচ্ছে বলে ওকে ছেড়ে দিতে হবে? চলো। কোথায় উত্তম? সে তুই ঘরে যা, ঘরে যা, ঘরে যা। আসবো স্যার। আগে আমি আপনার আত্মীয় হতে চলেছি, মানে আপনার ছেলের সঙ্গে আমার দিদির বিয়ে হবে, তা আপনি বিয়েতে কি কি চান সেই লিস্টটা নিতে এসেছি। ধন্যবাদ। তাছাড়া স্যার আপনার সঙ্গে আমার দুটো গোপনীয় কথা ছিল। গোপনীয় কথা? তাহলে বার করি। কি বের করবে? আমি থাকতে আমার দিদির শ্বশুর দিশি মদ খাবে স্যার, এটা আপনার জন্য। আরে বাবা, এটা স্কচ। এমন কিছু নয় স্যার, এখানে একটা খালি গেলাস আছে, একটু ঢালি আমার জন্য। হ্যাঁ চলো চলো। Cheers. এখন বলো তো তোমার গোপনীয় কথা কি? আপনি তো প্রমোটার, মানে খুব বড় প্রমোটার, অনেকগুলো বাড়ি বানিয়েছেন। তা সব মিলিয়ে গোটাকুড়ি এখন দাঁড়িয়ে আছে 6টা, বাকিগুলো ভেঙে চলে গেছে। হ্যাঁ নিন না স্যার। হ্যাঁ দাও দাও। তোমার আত্মীয় হচ্ছ, ভালো ছেলে, গুড বয় গুড বয়। তা স্যার এতগুলো বাড়ি ভেঙে পড়লো, পুলিশ আপনাকে ধরলো না? পুলিশ? পুলিশ আমাকে দেখি আছে জানো? কি স্যার? আমি আসছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। মিনিস্টারের চিঠি, পুলিশ কমিশনার। ধরবে টাকা খাইয়ে কুড়ে বেড়ে দিয়েছি। বেশ করেছেন স্যার।
বিয়েতে কি কি চাই তার লিস্টটা? থ্যাংক ইউ। বসো দেখি, বসো বসো। আমায় ডেকেছিলি কেন? দেখ না, এই ভাইজিটাকে স্কুলে ভর্তি করার জন্য রোজ স্কুলে যাচ্ছে আমার বৌদি। দেখো না, রোজ ঘোরাচ্ছে, ফর্ম দিচ্ছে না। ঠিক আছে বৌদি, আপনার নিশ্চিন্ত থাকুন, আমি দেখছি। চল আপনি বাড়ি যান। কোনো খবর আছে? আজ দুপুরে উত্তম স্কুলে হামলা করতে যাবে। কোন স্কুল? কাল রাত্রি 12টার সময় এসেছি, কখন যে ফর্ম পাবো কে জানে। আজকাল ছেলে মেয়েদের ভর্তি করা কি যে সমস্যা, আমাদের সময় বাবা এসব ছিল না। ঠিকই বলেছে। কি হচ্ছে কি? আপনার শান্ত হয়ে দাঁড়ান, দরকার হলে ঠিক সময় মতো দরজা খুলে দেবে। লাইনে দাঁড়িয়ে কোনো লাভ নেই, সব ফর্ম আমার কাছে। যারা ফর্ম নেবেন তারা লাইন দেন, 1000 টাকা করে এক একটা ফর্ম। এই যে খুব তো ফোন করে লাগাচ্ছিলে, এই তো ফর্ম এসে গেছে, যান ঘুরে লাইন দিন, ঘুরে লাইন দিন। 1000 টাকা করে একটা ফর্ম? কি বলুন তো সব? আস্তে করে চল, নিতে হলে নিন, না তো বাড়ি যান। যে নেবেন লাইন দিন, স্কুলে কিন্তু ফর্ম টর্ম পাবেন না। যারা নেবেন না তারা বাড়ি চলে যান, আর যারা নেবেন তাদের ঘুরে লাইন দিন, লাইন দিন, এদিকে লাইন দিন, লাইন দিন। ঠিক আছে, ওদিকে যাও ভাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ফর্মগুলো নিয়ে নিলি যে? এতগুলো লোক রাত্রের থেকে লাইন দিয়ে আছে, তুই এদের কাছ থেকে 1000 টাকা করে ঘুষ নিচ্ছিস? বেশ করছে, ভালো চাস তো ফর্মগুলো দে। তুই কে বে? আমি উত্তম। এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। ফর্মগুলো ফেরত দিন, ফর্মগুলো ফেরত। তাড়াতাড়ি তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি। টাকাগুলো ফেরত দিন, দিন ফেরত। কি ব্যাপার, এখানে তো ভিড় কিসের? উনার সামনে তো স্কুলের ফর্ম ব্ল্যাক হচ্ছিল। উত্তম নামে এক ভদ্রলোক গুন্ডাদের তাড়িয়ে দিয়ে আমাদের ফর্ম দিয়েছেন, আর ওনার টুপির ভেতরে তো ঘুষের টাকা আছে। আচ্ছা দেখি দেখি, খোলো খোলো। ওই ছেলেটি গেল কোথায়? ওই যে ওইদিকে। স্যার, পরশু উত্তমের দিদির বিয়ে, একটু আগেও বাড়িতে গেছে। পুলিশ পাঠালে এখন ওকে ধরতে পারবেন স্যার। Utterly rotten girl, একদম বাজে মেয়ে, আমি দেখেই বুঝেছি। কি আমাদের বাড়ির ছেলে একটা রাস্তার মেয়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে? ছি 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 ছি, ফ্যামিলি প্রেস্টিজ বলে আর কিচ্ছু রইল না। আমি তখনই বলেছিলাম, হ্যাঁ হ্যাঁ, আমি তখন বারবার সাবধান করে দিয়েছিলাম, কোন বাড়িতে মানুষ হয়েছে দেখতে হবে তো। শোনো অংশ, এখনো সময় আছে, সুধাংশুকে সামলাও, নাহলে কিন্তু পরে পস্তাতে হবে। হ্যাঁ, আর তোমার স্ত্রীকে সতর্ক করার দায়িত্ব তোমার। ছেলেটা যে দিন দিন বকে যাচ্ছে সে কি আরও জানে না? খুব জানে, জেনে বুঝে এই কাজ করছে।
তোমরা কোনো চিন্তা করো না, সুধাংশুর ব্যাপারে বনশ্রীর সঙ্গে আমি কথা বলবো। এ হতেই পারে না, আমার সু এমন কাজ করতেই পারে না যাতে বংশের অসম্মান হয়। থামো, ছেলেবেলা থেকে লাই দিয়ে দিয়ে তুমি ওকে মাথায় তুলেছো, আমার কোনো কথাই কানে দেয় না। ডাক্তারি পড়তে বললাম, পড়লো না, ধরলো ফুটবল, আর তাতে তোমার সায় ছিল। ওর এই ডেসপারেট অ্যাটিটিউড আমার সমস্ত আশা আকাঙ্ক্ষাকে একেবারে শেষ করে দিয়েছে। এখন ওর ফ্যামিলি প্রেস্টিজে হাত দিয়েছে, আর এর মূল হচ্ছে তুমি। আমি মানে কি বলতে চাইছো তুমি? আমি কিছুই বলতে চাইছি না, আমি একটা বিরাট ভুল করেছি। 25 বছর আগে ও যদি কেঁদে কেঁদে মরে যেত তাহলে আমার এতটা দুঃখ হতো না। ও, সেই ভুলটা কি এতদিনে ভাঙলো? ভাঙলেও কিছু করার নেই, ভুলের মাসুল আমাকেই দিতে হবে। সুধাংশু ফিরুক, ওকে আমি সোজাসুজি জিজ্ঞেস করবো ও কি করতে চায়। থাক, তোমাকে কিছু করতে হবে না, যা বলার ওকে আমিই বলবো। আমি সব সহ্য করতে পারবো মা, কিন্তু তোমার অসম্মান আমি সহ্য করতে পারবো না। আমার কথা বাদ দে। আরে জ্যাঠামশাই তোকে যার সঙ্গে দেখেছে সেই কি জয়শ্রী? হ্যাঁ মা, কিন্তু বাজে মেয়ে নয় মা। নিশ্চয়ই ওর জীবনে কোনো একটা ট্র্যাজেডি আছে যেটা আমায় জানতেই হবে। জানার পর কি করবি? যা করবো আমি তোমাকে জানিয়ে করব। তুমি তো জানো মা যে তোমার কাছ থেকে গোপন করার আমার কিচ্ছু নেই। দাদা ভাই, কি হয়েছে রে দাদা ভাই? নিচে ওরা ফিসফাস করছে তোকে নিয়ে। রিমা, আমার একটা কথার উত্তর দিবি? কি কথা দাদা ভাই? তুই তো বড় হয়েছিস, লেখাপড়া শিখেছিস, তুই তো দাদা ভাইকে চিনিস। আচ্ছা বলতো যে আমি এমন কোনো কাজ করতে পারি যাতে এই বাড়ির অসম্মান হয়? অসম্মান তো দূরের কথা, আমার এই দাদা ভাইয়ের জন্যই এই রায়বাড়ির সম্মান এখন লোকের মুখে মুখে। বলো মা। বাহ, ভারী সুন্দর কথা বলেছিস মা। আমার মতো তুইও এ বাড়ির সকলের বিষ নজরে পড়বি। মা, তুমি মেয়ে হয়ে একদিন একটা অসহায় পুরুষের পাশে দাঁড়িয়েছিলে, আর আমি পুরুষ হয়ে একটা অসহায় মেয়ের পাশে দাঁড়াবো না? দাঁড়ালে সেটা আমার অপরাধ হয়ে যাবে। না বাবা, কখনো না। যে যা বলে বলুক, যে যা বোঝে বুঝুক, তুই আমার ছেলে, আমি তোর মা হয়ে বলছি। যা বাবা যা, ওই অসহায় মেয়েটার পাশে গিয়ে দাঁড়া, এটা তোর কর্তব্য। কর্তব্যটা করছেন কোথায়? কাজের কাজ তো কিচ্ছু করতে পারছেন না। এই মেয়েটা কোথায়? আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট স্যার। তবে মনে হচ্ছে খুব খেলুড়ে মেয়ে। হাল আমি ছাড়িনি স্যার, আজ হোক কাল হোক ধরা ওকে দিতেই হবে। অত সময় আমার নেই মশাই, যা করার তাড়াতাড়ি করুন। বাট দিস গার্ল জয়শ্রী লাভলি, আমি একে চাই। মানে পাবেন? মানে আমি দেখছি স্যার, আমি দেখছি। কিছুদিন যদি অপেক্ষা করেন। সামনের মাসে আমি ইউরোপ ট্যুরে যাচ্ছি, তার আগে এই দরজায় আপনার সঙ্গে আমি জয়শ্রীকে দেখতে চাই, নাহলে এই দরজাটা আপনার কাছে চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। আন্ডারস্ট্যান্ড? এই যে ম্যাডাম, একেবারে স্ট্যাচু মেরে গেলেন যে। কি হলো, চিনতে পারছেন না নাকি সেদিনকার শোধ নিচ্ছেন? দেখুন আমি কিন্তু সিন ক্রিয়েট করব, চেঁচাবো। যাবেন? চলুন। চল। দেখি জয়শ্রী, কোথায় যাচ্ছ? আপনি? হ্যাঁ আমি। তোমার সঙ্গে আজ আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, মনে নেই? অ্যাপয়েন্টমেন্ট? হ্যাঁ। বারে, আমি কাল তোমাকে বলে গেলাম যে অফিস ছুটির পর আমি আসবো, তোমাকে নিয়ে হোটেলে যাবো, এরই মধ্যে সব ভুলে গেলে? কি যাতা বলছেন আপনি? ও জয়শ্রী, এই লোকটার সামনে ফালতু কেন আমার সঙ্গে অ্যাক্টিং করছো? যাকে ছাড়ো, সব কথা আমার সঙ্গে ছাড়ো। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এবার যে আমাকে একটু ডজ করে ঢুকতে হয়। আচ্ছা কিসের অ্যাপয়েন্টমেন্ট বলুন তো? এটা আমাদের একটা প্রফেশনাল অ্যাপয়েন্টমেন্ট। যাকে আপনি যান এখান থেকে, চলো। না, আপনি প্লিজ যাবেন না। ও যা বলছে সব ফলস, মিথ্যে। কি ব্যাপার বলুন তো? ওর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট, অথচ ও বলছে ফলস। কেসটা জন্ডিস মনে হচ্ছে। আরে দাদা, এসব মেয়েদের আপনি চেনেন না। আপনাদের মতো ভদ্রলোকদের ধরে চুষে আঁটি করে দুদিনের মধ্যে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে। আরে হোটেল বারে ঘুরে ঘুরে বাবু ধরে বেড়ায়, বুঝেছেন? তা আপনি কি বাবু ধরিয়ে দেওয়া দালালি করেন? কি বললেন? তাহলে জয়শ্রী আপনাকেও ফাঁসিয়েছে? তা যাকে যাক, তা আপনি
জয়শ্রী কত নম্বর বাবু বলতে পারেন? নম্বরটা আপনি আপনার বাড়ি থেকে জিজ্ঞেস করুন না, বলে দেবে। মানে আপনার বাড়িতেও নিশ্চয়ই মা, বোন, মেয়ে আছে, তারাও তো জয়শ্রীর মতন মেয়ে। তারা কটা করে বাবু বসে সেই নম্বরটা নিশ্চয়ই আপনি বলে দেবে। বড় ভুল জায়গায় হাত দিয়ে ফেলেছেন দাদা। আমি ফুটবলার, 90 মিনিটে তে কাঠির জাল ছিঁড়ে ফেলি, আর আপনার মতন পাট কাঠির বেড়া ভাঙতে তো আমার 90 সেকেন্ডও লাগবে না। আসুন। ঠিক আছে, এবার না হয় তুমি বেঁচে গেলে, কিন্তু এরপর যখন তোমায় আমি ধরবো তখন তোমার ওই 90 মিনিটের ফুটবলার ফিরো তোমাকে বাঁচাতে পারবে না। কাঁদছেন কেন? আপনি কি ভেবেছেন যে আমি ওই নোংরা লোকটার কথা বিশ্বাস করেছি? কেন করবেন না? সকলেই তো বিশ্বাস করে। আমি যে আপনাকে বিশ্বাস করি জয়শ্রী দেবী, আপনি যদি আমাকে বিশ্বাস করেন তাহলে আজ আপনার সব কথা আমাকে খুলে বলুন। কেন লোকটা আপনাকে অপমান করার সাহস পায়, আপনাকে নোংরা ইঙ্গিত করে? কোথায় দুর্বলতা আপনার, যার জন্য আপনি সব কিছু মুখ বুজে সহ্য করছেন? বলুন। বলবো, সব বলবো। আপনি যখন এক অসহায় নারীর আত্মকাহিনী শুনতেই চাইছেন, আমি বলবো, কিন্তু জানি না আমার কথা আপনার বিশ্বাস হবে কিনা। তবু আজ আমাকে বলতেই হবে। জানেন, আমার বাবা বিনয় ভট্টাচার্য ছিলেন শিক্ষক। প্রচন্ড দারিদ্র্যের সাথে লড়াই করতে করতে একদিন মানুষটা দম আটকে মারা গেলেন। রেখে গেলেন আমার গর্ভবতী মাকে। আমি তখন মায়ের পেটে। তারপর একদিন আমি পৃথিবীর আলো দেখলাম। জানি না কারা খবর দিয়েছিল। আমার সেই আলো দেখার উৎসবে এলো 3 নাচনেওয়ালি নপুংসক, মালা, মমতাজ আর মার্গারেট। কাঁদছেন কেন? আপনি কি ভেবেছেন যে আমি ওই নোংরা লোকটার কথা বিশ্বাস করেছি? কেন করবেন না? সকলেই তো বিশ্বাস করে। আমি যে আপনাকে বিশ্বাস করি জয়শ্রী দেবী, আপনি যদি আমাকে বিশ্বাস করেন তাহলে আজ আপনার সব কথা আমাকে খুলে বলুন। কেন লোকটা আপনাকে অপমান করার সাহস পায়, আপনাকে নোংরা ইঙ্গিত করে? কোথায় দুর্বলতা আপনার, যার জন্য আপনি সব কিছু মুখ বুজে সহ্য করছেন? বলুন। বলবো, সব বলবো। আপনি যখন এক অসহায় নারীর আত্মকাহিনী শুনতেই চাইছেন, আমি বলবো, কিন্তু জানি না আমার কথা আপনার বিশ্বাস হবে কিনা। তবু আজ আমাকে বলতেই হবে। জানেন, আমার বাবা বিনয় ভট্টাচার্য ছিলেন শিক্ষক। প্রচন্ড দারিদ্র্যের সাথে লড়াই করতে করতে একদিন মানুষটা দম আটকে মারা গেলেন। রেখে গেলেন আমার গর্ভবতী মাকে। আমি তখন মায়ের পেটে। তারপর একদিন আমি পৃথিবীর আলো দেখলাম। জানি না কারা খবর দিয়েছিল। আমার সেই আলো দেখার উৎসবে এলো 3 নাচনেওয়ালি নপুংসক, মালা, মমতাজ
আর মার্গারেট। বেঁচে সুখে থাক, ধনে পুত্রে বাড়ুক, জয় হোক। ও মা, মেয়ে নিয়ে একবার বাইরে এসো না গো। এই যে বেশি কিছু নেব না গো, 500 টাকার একটা শাড়ি দিও গো। কয় রে? আরে কেউ সাড়া দিচ্ছে না কেন রে? মেয়ে যে সাড়া করে না গো, চল তো ভেতরে যাই। ভেতরে? চল 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 চল। ও দিদি, আরে আল্লাহ, এ কি অবস্থা গো? এ যেসো, তোমার এমন সোনা চাঁদের মতো মেয়ে হয়েছে গো মা। কিন্তু এ কি অবস্থা গো তোমার? শাড়ি টাকা নিতে এসেছো? আমার যে আজ কিছু নেই গো। এই কদিনে শিশুটা আমার সম্বল, ওকে নাও না গো। কি বলছো গো দিদি? তোমার মেয়েকে আমরা নিব? কিন্তু দিদি, তোমরা যে বামুন, আমরা তিনজনে যে তিন জাত, আমি হিন্দু, এই মার্গারেট খ্রিস্টান, আর ও মমতাজ মুসলমান। তোমার মেয়েকে আমরা নিলে তোমার মেয়ের যে জাত যাবে গো। আস্তে গো, আস্তে আস্তে। দাও গো দিদি, দাও দাও। আমরা তো নপুংসক, বাবুদের ভাষায় হিজড়া। আমাদের ভগবান আল্লাহ যিশু আমাদের মা হবার ক্ষমতা দেননি, তারাই আবার তোমার মেয়েকে আমাদের কোলে তুলে দিল। দাও, আজ থেকে আমাদের মেয়ে, আমাদের আদরের দেব শিশু গো, দেব শিশু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জীবনের এই যুদ্ধে নিজেকে একা ভাববে না জয়শ্রী। আজ থেকে আমি তোমার পাশে আছি, থাকবো। গুড মর্নিং। বসো। ঠিক আছে, বসো। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তুমিও বসো। শুভ কাজে বিলম্ব করতে নেই। কাল রাতে যখন খবরটা পেলাম তখনই ঠিক করেছিলাম যে তোমাকে ফাইনাল করব। আর ওহো, তুমি ওদের পাকাপাকি ভাবে জানিয়ে দিয়েছো তো? ইয়েস স্যার। আমার কতদিনের স্বপ্ন যে আমি ইস্ট বেঙ্গল ক্লাবে খেলবো, আমি কবে ওদেরকে না করে দিয়েছি। দ্যাটস ইট, দ্যাট ইজ ফেয়ার। ও আজকাল তো ময়দান শিক্ষা কথার দাম উঠা গেছে। হক গোলে সেনে শুধু টাকা। সুধাংশু, অগো কিন্তু আবার 5 গোল দিতে হইব, কথাটা মনে থাকে জান। শোন, ওসব কথা বলছিস কেন? শুধু ওদের হালুয়া বললেই তো হয় না। আমাদের জেসিটি থেকে শুরু করে চার্চিল ব্রাদার্স, সালগাঁওকার থেকে এফসি কোচি, সবাইকে হারাতে হবে। এবং সে লিগ হোক, শিল্ড হোক, ডুরান্ড হোক, রোভার্স হোক, সর্বোপরি আমাদের ন্যাশনাল লিগ পেতে হবে। এবং সেই জন্যই এত ভালো টিম করেছি। বুঝতে পেরেছো সুধাংশু? কোন হারায় আমাকে হারায় এবার দেখালো। তাহলে সুধাংশু, কাজের কথাটা হয়ে যাক। হ্যাঁ, বলছিলাম তোমার টোকেনটা আমরা কাল তুলে নিচ্ছি, আর পরশুদিন এরা কার কনভয় করে তোমাকে নিয়ে যাবে সাইন করাতে। বুঝতে পেরেছো? থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। থ্যাংক ইউ। ও হ্যাঁ, ওই খামটা ওকে দিয়ে দাও। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। ঠিক আছে, সাথে অ্যাপয়েন্টমেন্ট লেটার, একেবারে ব্যাংকের সাহেব। তোমার পাওনা কোনা বুঝে পাইলা, কখন আমাকে পাওনা কোনা বুঝাইয়া দিবা। আরে মাঠে করে জ্বালাইয়া দিতে হইব। কারণ সরি, তুমি তো না ছোট ক্লাবে প্লেয়ার না। তোমার জার্সি রং হইব লাল হলুদ, আর তোমার ক্লাবের নাম হইব ইস্ট বেঙ্গল। আলা ফাটাইয়া দিব, চিন্তা নাই, চিন্তা নাই। সত্যি?
দেখো 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 দেখো, এই হচ্ছে আমার 1 লাখ টাকা, আর এই হচ্ছে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। শু, আমার শু, তোকে নিজে আমার কি গর্ব হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না বাবা। আমি জানতাম বাবা তোর এই চেষ্টা কখনো বিফল হবে না, আমি জানতাম। আমি তোর জন্য খুব খুশি দাদা ভাই, তোর জন্য আমার গর্ব হচ্ছে দাদা ভাই। সেদিন তুই 30,000 টাকা ঘুষ দিয়ে সেই সার্জেন্টের চাকরিটা নিতে পারতিস, কিন্তু সেটা না করে নিজের যোগ্যতায় আজ তুই এত বড় একটা কাজ করে দেখালি। গর্ব হবে না? দাদা তোকে একটা প্রণাম করি। দেখো দেখো মা, দেখেছো কিরকম পাকা পাকা কথা বলছে? বারে, ও বড় হয়েছে না, তাছাড়া ও তো ঠিক কথাই বলছে। তুই তো নিজের যোগ্যতা প্রমাণ করেছিস শু। সব তোমার আশীর্বাদ মা। তুমি বলেছিলে না যে তোমার আশীর্বাদ কখনো মিথ্যে হবে না। মা, এবার কিন্তু তোমাকে একটা জিনিস নিতে হবে। কি জিনিস? একটা সোনার হার, আমার খুব ইচ্ছে। তুই তো আমার সোনা রে, আমি সোনা নিয়ে কি করব বল? তাহলে কি নেবে বলো? বেশ তো, সামনে বই মেলা আসছে, আমাকে বই কিনে দিস। ও মাই গড, কি রে, কি হলো? আমার তো একটা দারুণ জিনিস পাওনা আছে মামার কাছ থেকে। কি পাওনা? চল চল, কাল সকালে আমি মামার বাড়িতে চললাম। চল রে চল। পাগল ছেলে। বড়দি, বড়দি, কি ব্যাপার? তুমি এই সাত সকালে কোথাও গিয়েছিলে বুঝি? হ্যাঁ, দক্ষিণেশ্বরে গিয়েছিলাম। দক্ষিণেশ্বরে কেন? সুর নামে পুজো দিয়ে এলাম। ও বড় ক্লাবে সই করেছে, ভালো চাকরি পেয়েছে ব্যাংকে। এই নাও প্রসাদ, নাও। ওই সু তো আমাদের এসব কিছু জানায়নি। জানায়নি? বুঝতে পেরেছি, পাগলটা ভোর না হতেই মামা বাড়ি যাবার তালে আছে, তো সেই আনন্দে সব ভুলে বসে আছে। মা, মা, ওরে বাবা, তোমাকে জ্যান্ত মা দুর্গা দেখাচ্ছে। কেসটা কি বলো তো? হাজলামো হচ্ছে না? দেবো কানটা মোলে। আচ্ছা শু, তুই কি, হ্যাঁ তোর মাথায় কি আছে? তুই এত ভালো চাকরি পেলি, তুই ইস্ট বেঙ্গলে সই করলি, বাড়ি কাউকে জানাসনি? এক্ষুনি জেঠিমাকে প্রণাম করো, করো। আই এম সরি। থাক থাক থাক, আসলে আসলে কি সেটা আমার খুব ভালো করে জানা আছে। তোমার তর সইছে না না? খাবার না খেয়ে এক পাও কোথাও বেরোতে দেবো না। চল আমার সঙ্গে, আসি বড়দি। কত ঢং দেখাবি হলো ধনী, আর সতীন কাটা হলো চোখের মনে। সুধাংশু নাকি চাকরি পেয়েছে। হ্যাঁ, এই নিয়ে সারা বাড়িতে একটা আদিক্ষেতে ধুম পড়ে গেছে না? মনে হচ্ছে যেন কেউ কোনোদিন চাকরি করে না। আর তোমার ছোট বৌমা সে পর্যন্ত নাচছে। ছোট বৌমা? তবে আর বলছি কি, সবাই মিলে এমন একটা ভাব করছে যেন সু একটা মস্ত বড় রাজ্য জয় করে ফেলেছে। এ বাড়ির পরিবেশটাই বদলে যাচ্ছে। যাচ্ছে না দিচ্ছে বলো? আচ্ছা, কে কবে শুনেছে যে রায়বাড়ির ছেলেরা চাকরি করছে? তারা কেউ ব্যারিস্টার হচ্ছে, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, কেউ ডাক্তার হচ্ছে, আর এই কিনা ব্যাংকের চাকরি। চাকরি না চাকরগিরি। মেজো বৌমা কি বলেন? তার তো মাটিতে পাই পড়ছে না। ওই শুয়ে চাকরির কথা শুনে এমন একখানা আহ্লাদে মুখ করে ঘুরে বেড়াচ্ছে না। তবু যদি নিজের পেটের ছেলে হতো। আরে বাবু, হাজার হোক, তুই তো সৎ।